হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রয়্যাল এডুকেয়ার। তো আজ আমরা নিয়ে চলে এসেছি অষ্টম শ্রেণীর তোমার যে বিজ্ঞান পাঠটা রয়েছে, বিজ্ঞানের ভৌতবিজ্ঞান যে পাঠটা, তার প্রথম স্কুলের রায়মার্টিন প্রথম স্কুলের সলিউশন। তাহলে দেখে দেওয়া যাক ফার্স্ট কোশ্চেন কী রয়েছে। দেখো, প্রথম কোশ্চেন কি বলেছে, বলেছে একটি বস্তুর ভর 400 গ্রাম। তাহলে আর কি বলেছে, কোনো বস্তুর অভিজ্ঞতা ত্বরণ কি বলেছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই বস্তুর ওজন কত হবে? আমরা ওজন সমান কি জানি? আমরা ওজন সমান জানি ডাব্লু সমান কি হয় এম জি, ডাব্লু সমান কি হয় এম ইন্টু জি। কিন্তু এখানে দেখো এই যে ভ্যালু যে মানটা দেওয়া আছে 400 গ্রাম, এটা কিসে দেওয়া আছে? সিজিএসে দেওয়া আছে। তাহলে এর প্রথম কাজ হচ্ছে এটাকে এই সাইডে নিয়ে যাওয়া। তাহলে এখানে যদি করে দিই, তাহলে এম এর ভ্যালু কত ছিল? এম এর ভ্যালু ছিল 400 গ্রাম। এম এর ভ্যালু কত ছিল? 400 গ্রাম। সেটাকে যদি এই সাইডে করতে হয়, তাহলে কত দিয়ে ভাগ করতে হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এর ভ্যালুটা কত চলে আসবে? কেজিতে চলে আসবে। ঠিক আছে, আর জি এর ভ্যালু অলরেডি দেওয়া আছে কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে সলিউশন করা যাক, কত আসছে দেখো। যদি গুণ করি তাহলে ডাব্লু সমান কি বললাম? ডাব্লু সমান কি ছিল? এম ইন্টু জি। তাহলে এম এর ভ্যালু 400 গ্রাম, সেটাকে কেজিতে নিয়ে গেলাম। তাহলে মানে 400 বাই হচ্ছে 1000 ইন্টু এখানে জি এর মান ছিল 9.8। জি এর মান কত ছিল? 9.8। তাহলে এর ভ্যালু চলে আসবে কত? দুটো জিরো কেটে যাবে, মানে এখানে আসবে 0.4। এখানে কত চলে আসবে? এখানে 0.4 ইন্টু এটা কত চলে আসবে? 9.8। গুণ করবে, 4টে 32, 4 9 36 আর 3 মানে কত আসবে? 3.92। দুটো দশমিক আসবে, কত আসবে? 3.92 এত নিউটন। কি বললাম, কত আসবে? 3.9। দেখো অপশন তাহলে কোথায় আছে? অপশন কোথায় আছে? অপশনে আছে অপশন বি, 3.92। আশা করি বোঝা গেছে। ঠিক আছে, সেকেন্ড কোশ্চেন দেখো কি বলেছে, যে দুটি বস্তুর ভর ও তাদের মধ্যবর্তী দূরত্বের পূর্বের অর্ধেক করা হলো। তাহলে আকর্ষণ বলের মান কি কি হবে? আমরা জানি যে মহাকর্ষ বল এফ সমান কি হয়? জি M1 M2 বাই হচ্ছে কত? ডি স্কোয়ার বা আর স্কোয়ার। ডিস্টেন্স আমি যদি ডি ধরি তাহলে ডি স্কোয়ার, দূরত্ব আর ধরি তাহলে ছিল আর স্কোয়ার। তাহলে এখানে বলেছে ভর আর মধ্যবর্তী দূরত্ব পূর্বের অর্ধেক করা হয়েছে, মানে প্রথমে যা ছিল তার থেকে যদি অর্ধেক করা হয় তাহলে কি কি আসবে দেখো। তো দুটোকেই অর্ধেক করা হয়েছে, M1 এর ভ্যালুও অর্ধেক করা হয়েছে, আর হচ্ছে তাদের মধ্যে মধ্যবর্তী দূরত্বকেও যদি অর্ধেক করা হয়। তাহলে আমাদের যদি সমীকরণটা লিখি, সমীকরণটা কি ছিল? সমীকরণটা আমার ছিল এফ সমান জি M1 M2 বাই হচ্ছে কি ডি স্কোয়ার। এবার এই দুটো পার্টকে অর্ধেক করেছে, তাহলে প্রথমের F1 এর মান এটা। আমি F2 এর ক্ষেত্রে কি করেছে, যে জি তো কনস্ট্যান্ট, মহাকর্ষীয় বল ধ্রুবক। তাহলে এখানে M1 এর ভ্যালু অর্ধেক করেছে, মানে M1/2। M2 এর ভ্যালু অর্ধেক করে দিয়েছে, মানে M2/2। আর ডি স্কোয়ারটাও অর্ধেক করেছে, মানে D/2 তার হোল স্কোয়ার। এটা হবে তো? তাহলে যদি অর্ধেক করে দেখো মানটা কত আসবে দেখো। দেখো এটা 4 আর এটা কত চলে আসবে? তাহলে জি M1 M2/4, এরপর কত যাবে? D²/4। আচ্ছা, এই 4 আর এই 4 তো কেটে যাচ্ছে, মানে ভ্যালুটা কি থাকছে? ভ্যালুটা থাকছে জি M1 M2 বাই কত? ডি স্কোয়ার। তাহলে F2 মানটা যা আর F1 মান দুটো মানই তো সেম। এখানেও পাচ্ছি জি M1 M2 বাই ডি স্কোয়ার, আর আগেও পেয়েছিলাম কত? জি M1 M2 বাই ডি স্কোয়ার। তাহলে কি হবে? দুটো মান কি আসবে? সমান আসবে। কি বললাম? দুটো মান কি আসবে? সমান। তাহলে অপশন দেখো কোথায় আছে দুটো মান সমান। অপশন এ রয়েছে, দুটো মান সমান হবে। ঠিক আছে, এরপরে দেখো যে প্রদত্ত বিক্রিয়ার মধ্যে কোনটা বিক্রিয়া করা সম্ভব নয়। এখানে কপার আর জিঙ্ক সালফেট, কপার আর জিঙ্ক সালফেট দিয়ে যে বিক্রিয়াটা দিয়েছে অপশন বি, এখানে এই বিক্রিয়াটা করা সম্ভব নয়। ঠিক আছে, দেখো তারপর বলেছে 4 নম্বর কোশ্চেন, যে ম্যাগনেসিয়াম 1224 পরমাণু দুটি প্রোটন আর দুটি নিউট্রন যোগ করা হলে কোনটিতে যে নতুন পরমাণু এক্স পাচ্ছি তার সংকেত কি হবে? কি বলেছে? প্রথমত বলেছে যে দুটো প্রোটন কি করেছে, দুটো প্রোটন আর হচ্ছে দুটো ইলেকট্রন। তাহলে প্রথমে ছিল ম্যাগনেসিয়াম Mg1224, এটা ছিল তো। এখানে দুটো প্রোটন আর দুটো নিউট্রন যদি অ্যাড হয়, তার মানে কোথায় প্রোটন কোথায় অবস্থান করে? এখানেও প্রোটন থাকে, এখানেও প্রোটন অবস্থান করে। তাহলে আমি যে নতুন যে এটা পাচ্ছি এক্স, এর ক্ষেত্রে 24 আগে ছিল, এখানে যদি দুটো প্রোটন অ্যাড হয় তাহলে প্রোটন পারমাণবিক ক্রমাঙ্ক তো থাকে, তাহলে 12-র সাথেও 2 অ্যাড হয়ে যাবে। নিউট্রন, নিউট্রন সংখ্যা কোথায় থাকে? শুধুমাত্র ভর সংখ্যা থাকে, মানে উপরের সংখ্যাটাতে। তাহলে এখানে যে যেটা আসলো সেটা কি চলে আসলো? লিখতে পারি এক্স, এখানে বলতে পারি 14, আর এটা 6 আর 3 29, মানে এক্স 14 29। ঠিক আছে, তাহলে কোন অপশনটা হয়ে যাবে? এখানে দেখো অপশন হয়ে যাবে অপশন সি, 14 29। আশা করি বোঝা গেছে। এরপর তারপর কোশ্চেন দেখো, পাঁচেরটা কি বলেছে। পাঁচেরটা কি বলছে দেখো, যে বায়ু চাপে জলকে তুলতে, তাহলে এখানে অপশনগুলোর মধ্যে কোনটা হয়ে যাবে? অপশন বি, মানে 10.3 মিটার। ঠিক আছে, বায়ুচাপে জলকে তুলতে পারে কত মিটার? হচ্ছে 10.3 মিটার। তারপর দেখো এখানে বলেছে কার্বন C614 আর হচ্ছে 7 হচ্ছে 14, এরা পরস্পর কি হচ্ছে দেখো, এদের ভর সংখ্যার সমান, এখানেও 14 এখানেও 14। যদি ভর সংখ্যাগুলো সমান হয় তখন তাদেরকে কি বলে? তখনকে বলা হচ্ছে
আইসোবার, তাদেরকে কি বলা হয়? আইসোবার, মানে অপশন সি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার, আইসোবার। ঠিক আছে, আশা করি একের দাগগুলো হয়ে গেছে সবার, এই ছিল। ঠিক আছে, এরপর দেখো নেক্সট দুয়ের দাগে কি বলেছে। দুয়ের দাগে কি বলেছে দেখো। আচ্ছা, দুয়ের দাগের একটা, দুয়ের দাগের একটা প্রথম কোশ্চেন কি বলেছে যে ক্যালসিয়াম 2040 মৌলটির ইলেকট্রন আর নিউট্রন সংখ্যা বের করতে বলেছে। আচ্ছা, ক্যালসিয়াম 2040, আমি যদি এখানে লিখি ক্যালসিয়াম 2040, কি দেওয়া ছিল? CA কত দেওয়া ছিল? 2040। আচ্ছা, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা আমরা কি বলি? এই সংখ্যাটা তার পারমাণবিক ক্রমাঙ্ক, মানে এটাই হচ্ছে তার প্রোটন সংখ্যা। তাহলে এখানে প্রোটন সংখ্যা কত হয়ে গেল? প্রোটন সংখ্যা হয়ে গেল কত? 20টি প্রোটন রয়েছে। ঠিক আছে, আর কতগুলো ইলেকট্রন, সরি কতগুলো কি চেয়েছে? নিউট্রন চেয়েছে, তাই তো? তাহলে এখানে নিউট্রন সংখ্যা কত হয়ে যাবে? নিউট্রন সংখ্যা কত হবে? 40 থেকে, কি ছিল এটা? ভর সংখ্যা। এই ভর সংখ্যা থেকে যদি পারমাণবিক ক্রমাঙ্ক মাইনাস করে দিই তাহলে আমরা নিউটন সংখ্যা পেয়ে যাই। তাহলে 40 থেকে যদি 20 মাইনাস করি তাহলে কত হবো? 20। তার মানে কোশ্চেনের অ্যান্সার কি গেল? যে এখানে প্রোটন সংখ্যা ছিল 20টি আর নিউটন সংখ্যা কতগুলো ছিল? নিউটন সংখ্যা ছিল 20টি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। বলছে পদার্থের চতুর্থতম অবস্থায়, কি বলেছে আমরা কি বলি পদার্থের চতুর্থ অবস্থায়? প্লাজমা। কি বলে থাকি? প্লাজমা। ঠিক আছে, কি বলে থাকি? প্লাজমা। তারপর দেখো কি বলেছে। বলেছে এটা ধাতুটির ক্রমহ্রাসমান সক্রিয় অনুসারে আস্তে আস্তে কি হচ্ছে? ক্রমহ্রাসমান কি হতে হবে? তাহলে আমি যদি এখানে যে চারটা দেখি, দেখো এই বরাবর যেটা পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, এই বরাবর যদি যেতে থাকে তাহলে ক্রমশ তার সক্রিয়তা হার কি হতে থাকে? কমতে থাকে। তাহলে আমি এবার দেখি এখানে কি কি রয়েছে আমার। রয়েছিল কি? ক্যালসিয়াম। আচ্ছা, প্রথমে তারপর হয়ে যাচ্ছে তাহলে ক্যালসিয়াম, প্রথমে হয়ে গেল ক্যালসিয়াম। তারপর কি হয়েছে? তারপর হয়ে যাচ্ছে জিঙ্ক। তারপরে কি হয়ে যাবে? তারপর হয়ে যাবে কপার, না লোহা। তারপর হয়ে যাবে কি? কপার। ঠিক আছে, তাহলে আমাকে যদি লিখতে হয় অ্যান্সারটা কি লিখবো? প্রথমে বললাম প্রথমে হয়ে গেল ক্যালসিয়াম, তাই লিখে দিচ্ছি। প্রথমে ছিল ক্যালসিয়াম, তারপরে হয়ে গেল কি? জিঙ্ক, ক্রমহ্রাসমান বলেছে। তারপরে হয়ে গেল জিঙ্ক, তারপরে হয়ে গেল লোহা, Fe, আর তারপরে হয়ে যাচ্ছে কি? কপার। ক্রমহ্রাসমান বলেছে, তাহলে অ্যান্সারটা কি হলো? প্রথমে ক্যালসিয়াম, জিঙ্ক, লোহা, আর তারপরে কি হয়ে গেল? কপার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন কি বলেছে যে পারদের ঘনত্ব আমাকে দেওয়া আছে 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউ, আমাকে কেজি পার মিটার কিউতে নিয়ে দেবে বলেছে পারদের ঘনত্ব। কি করতে হয়? সিজিএস আছে, আমাকে এর সাথে নিয়ে যাবো, কি করতে হবে? 1000 গুণ করতে হবে। তাহলে এটার সাথে যদি 1000 গুণ করে দিই তাহলে অ্যান্সার চলে আসবে। তাহলে 1000 যদি গুণ করি, দেখো 1000 গুণ করলে কত আসবে? কত ছিল? 13.6, তাই তো? পারদের ঘনত্ব কত বলেছিল? পারদের ঘনত্ব বলে দিয়েছিল যে 13.6 গ্রাম পার কি ছিল? সেন্টিমিটার কিউব। আমাকে এসআইতে মান চেয়েছে, কিসে চেয়েছে? এসআইতে চেয়েছে, কেজি পার মিটার কিউতে চেয়েছিল। তাহলে কি করতে হবে বললাম? এর সাথে 1000 গুণ করে দিতে হবে। তাহলে 1000 গুণ করে দিই, তাহলে 13.6 এর সাথে 1000 গুণ করে দেবো। ঠিক আছে, যেটা আসবে সেটা কত আসবে? 13,600 কি আসবে? এককটা এখন কি হয়ে যাবে? কেজি পার মিটার কিউ। এককটা কি হয়ে যাবে? কেজি পার মিটার কিউ। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এরপর দেখো নেক্সট কোশ্চেন, দেখো কি আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলেছে যে এসআই পদ্ধতিতে জি এর একক, জি ছিল, জি কি ছিল? জি ছিল আমাদের সার্বজনীন মহাকর্ষীয় বল ধ্রুবক। তাহলে জি এর একক আমাকে বের করতে হবে। তাহলে জি এর একক আমাকে লিখতে বলেছে। জি এর একক কি হয়ে যাবে? সাইডে করে দিচ্ছি জি এর একক। দেখো জি এর একক কি হয়ে যাচ্ছে। আচ্ছা, জি সমান কি বলতে পারবে? দেখো আমি যদি এটা এরকম লিখি যে এফ সমান আমার কি ছিল? জি m1 m2 বাই হচ্ছে কি আর স্কোয়ার। তাহলে এখানে যদি জি সমান লিখি তাহলে জি সমান লিখতে পারি এফ আর স্কোয়ার ইন্টু m1 m2। এটা যদি আমি যদি বলের একক জানি তাহলে বলের একক প্রথমে এটা হচ্ছিল নিউটন, ঠিক আছে, ইন্টু দূরত্ব এটা হচ্ছিল মিটার স্কোয়ার, আর ভরগুলো কি ছিল? কেজি স্কোয়ার। তার মানে জি এর একক কি হয়ে গেল? নিউটন মিটার স্কোয়ার। এটা আমাকে লিখতে বলেছিল, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে নিউটন মিটার স্কোয়ার পার হচ্ছে কেজি স্কোয়ার। ঠিক আছে, দেখো নেক্সট। আচ্ছা, রেশমকে এবোনাইট দ্বারা ঘর্ষণ করলে কি হচ্ছে? এবোনাইট কি ধরনের আধান হয়? তাহলে এখানে স্থির তড়িৎ আধান উৎপন্ন হয় আমরা জানি। তাহলে কি ধরনের আধান? কাকে দিয়ে ঘষেছে? রেশমকে এবোনাইট দিয়ে ঘষেছে। তাহলে এবোনাইটে কি হবে? আচ্ছা, আমরা যদি সেই স্থির তড়িৎ শ্রেণীটা দেখে থাকি তাহলে সেখানে কি হচ্ছে? রেশমটা সবার উপরে ছিল
আর এবনাইটটা নিচে ছিল। ঠিক আছে, আমি যদি পরপর দেখে থাকি তাহলে যেটা সবার উপরে থাকে, কি বললাম, যেটা উপরে থাকে সেখানে ধনাত্মক চার্জ উৎপন্ন হয়, যেটা নিচে থাকে সেটা কি উৎপন্ন হয়, ঋণাত্মক চার্জ। তাহলে এখানে এক্ষেত্রে এবনাইটে কি হয়, ঋণাত্মক চার্জ উৎপন্ন হবে। দেখো তাহলে অ্যান্সার ঋণাত্মক হবে। তো এবার চারটা একবার দেখে নাও, এবার চারটা দেখা যাক। দেখো এটা ছিল উল, তারপরে ছিল কাঁচ, তারপরে ছিল কাগজ। তাহলে এই যে পার্টগুলো যেগুলো একটা শ্রেণী দেওয়া আছে, যেটা কি ছিল আমাদের স্থির তড়িৎ শ্রেণী। তাহলে এখানে এখানে আমাদের রেশম, রেশম কোথায় ছিল, রেশম ছিল আমাদের এখানে, এর সাথে ঘষা ছিল হচ্ছিল কাকে, রেশমের সাথে ঘষছিলাম কাকে, রেশমের সাথে ঘষছিলাম এবনাইট। তাহলে এবনাইট, তাহলে অবশ্যই এখানে কি হবে, রেশমে কি উৎপন্ন করবে, রেশমে হয়ে যাবে ধনাত্মক আধান, এটা প্লাস হবে, আর এটা কি হয়ে যাবে, মাইনাস হবে। তাহলে আমাদের অ্যান্সার ছিল, আমাদের অ্যান্সার বলেছিল, সরি কোশ্চেন বলেছিল যে এবনাইটে কি ধরনের আধান উৎপন্ন হবে, এবনাইটে কি হবে, ঋণাত্মক আধান উৎপন্ন হবে। অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে ঋণাত্মক আধান। ঠিক আছে, ঠিক আছে। কি বললাম, এবনাইটে কি হবে, ঋণাত্মক আধান উৎপন্ন হবে। ঠিক আছে, এরপরে দেখো। আচ্ছা, সাধারণ অবস্থায় তরল অধাতব মৌলটির নাম কি, কি হয়ে যাবে, নাম কি হয়ে যাবে, নাম হয়ে যাবে ব্রোমিন। অ্যান্সারটা এখানে কি হয়ে যাবে, অ্যান্সারটা হয়ে যাবে ব্রোমিন। ঠিক আছে, লিখে দিচ্ছি, এটা কি হয়ে যাবে, ব্রোমিন। ঠিক আছে, এই ছিল আমাদের দুয়ের দাগের কোশ্চেনগুলো, এগুলো ছিল আমাদের দুয়ের দাগের কোশ্চেনগুলো। এরপর দেখো তারপর কি রয়েছে, নেক্সট কোশ্চেন চলে যাবো। আচ্ছা, লং কোশ্চেন রয়েছে। ঠিক আছে, এখানে যে কোনো চারটা আছে, আমি সবগুলো কোশ্চেনের অ্যান্সার আমি করে দিচ্ছি। প্রথম কোশ্চেন দেখো লেখা আছে, যে প্রথম কোশ্চেনে কি বলা আছে, প্রথম কোশ্চেন বলা আছে যে তামার পাত্রে লঘু অ্যাসিডকে রাখা যাবে না, তার যুক্তি সহ করতে বলেছে, তাই তো। দেখো তাহলে যুক্তিটা কি হচ্ছে, আমরা কেন রাখতে পারবো না, কারণটা আমাদের কি হয়, যে যদি আমরা তামার পাত্রে লঘু অ্যাসিডকে রাখা যাবে না, তার কারণ হচ্ছে কি, মানে হাইড্রোজেন অপেক্ষা আর কম সক্রিয় হচ্ছে কি তামা, তামা হচ্ছে হাইড্রোজেন অপেক্ষা কম সক্রিয়। তাহলে এটি লঘু অ্যাসিডের সাথে বিক্রিয়া করে না, কিন্তু অ্যাসিডগুলো তামার সাথে অন্যভাবে বিক্রিয়া করতে পারে। ফলে আমরা কি করবো, যা খুব ক্ষতিকারক, তার জন্য আমরা কি হচ্ছে, তামার পাত্রে আমরা লঘু অ্যাসিডকে আমরা রাখা যাবে না। বোঝা গেছে, সুন্দর করে লেখা আছে, দেখে নাও। তারপরে কোশ্চেন ছিল, দ্বিতীয় নম্বর কোশ্চেন ছিল, এটা হয়ে গেল প্রথমটা। দ্বিতীয় নম্বর কোশ্চেন ছিল যে পরমাণু ডাল্টনবাদের স্বীকার্যগুলো কি কি, কি কি ছিল, ডাল্টন কি কি বলেছিল, যে মৌলের অতি ক্ষুদ্র কোনাকে আমরা কি বলা হয়, পরমাণু বলা হয়। একে কোনো রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে সৃষ্টি বা ধ্বংস করা যাচ্ছিল না। একই মৌলের রাসায়নিক ভর এবং মৌলের রাসায়নিক ধর্ম এবং ভর কি ছিল, একই ছিল। তাহলে দেখে নাও, পয়েন্টগুলো দেখে নাও, সুন্দর করে লেখা আছে যে ডাল্টনের পরমাণুবাদের স্বীকার্যগুলো কি কি ছিল। এটা ছিল 1 নম্বর, পদার্থের অসংখ্য অতিক্ষুদ্র অবিভাজ্য কণাকে আমরা কি বলছিলাম, পরমাণু বলছিলাম। একই মৌলের সব মৌলের ভর, পরমাণু ভর এবং রাসায়নিক ধর্ম হচ্ছে একই, আর ভিন্ন মৌলের কি হচ্ছে, অভিন্ন। কোনো রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে পরমাণুকে কি বললাম, সৃষ্টি বা ধ্বংস করা যায় না। ঠিক আছে, আর একাধিক একাধিক মৌলের পরমাণু কি হচ্ছিল, পূর্ণ সংখ্যা সরল অনুপাতে যুক্ত হয়ে একটা যৌগিক পদার্থ গঠন করছিল। বোঝা গেছে, দেখো এই ছিল আমাদের দ্বিতীয় নম্বর কোশ্চেন, ডাল্টনের পরমাণুবাদের স্বীকার্য। তৃতীয় নম্বর কোশ্চেন বলেছিল যে আর্কিমিডিসের সূত্র, দেখে নাও এখানে আর্কিমিডিসের সূত্র, আর্কিমিডিসের সূত্র নীতি, আর হচ্ছে আর্কিমিডিসের সূত্রের জন্য প্রয়োজন দুটি শর্ত। তাহলে আর্কিমিডিস সূত্র ছিল এটা, যে কোনো বস্তুকে স্থির বা হচ্ছে স্থির তরল বা গ্যাসে আংশিক বা আংশিকভাবে নিমজ্জিত করলে বস্তুটি ওজন কি হচ্ছে, হ্রাস পায় বা হারায়। এই হারানো ওজন বস্তু দ্বারা অপসারিত তরল বা গ্যাসের ওজনে কি হচ্ছিল, সমান হবে। দুটো শর্ত দেওয়া আছে, যে বস্তুটি স্থির তরলে বা গ্যাসে নিমজ্জিত থাকতে হবে, আর একটা কি বলেছিল, 2 নম্বর কি বলছে, বস্তু নিমজ্জিত অংশ দ্বারা অপসারিত তরল বা হচ্ছে ওজন গ্যাসের গণনা করতে হবে। ঠিক আছে, এই ছিল দুটো শর্ত। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, দেখো 4 নম্বর কোশ্চেন কি বলেছে। 4 নম্বর কোশ্চেন কি বলেছে, যে সমান ভরের দুটি বস্তু কণা একটিকে অপরিবর্তিত রেখে অপরটিকে কত গুণ করা হয়েছে, 3 গুণ করা হয়েছে। একটাকে অপরিবর্তিত রেখে আরেকটাকে, মানে একটাকে M1টাকে M1এই রেখেছে, আরেকটা যেটা M2 ছিল সেটাকে 3M2 করে দিয়েছে। তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব কত করেছে, 5 গুণ করা হয়েছে। মানে মধ্যবর্তী দূরত্ব প্রথমে D ছিল, এরপর কত গুণ করা হয়েছে, 5 গুণ, মানে কত, 5D করা হয়েছে। তাহলে তাদের মহাকর্ষ বল মানে F1 আর F2 এর মধ্যে কি সম্পর্ক, প্রথম F1টার ক্ষেত্রে আর দ্বিতীয় F2 এর ক্ষেত্রে কি সম্পর্ক আমাকে দেখতে হবে। তাহলে দেখো কি সম্পর্ক, কি বললাম, দেখো অঙ্কটা কিন্তু করা আছে, যে প্রথমে আমার সূত্রটা ছিল কি, F সমান G m1m2/r²। এটা ছিল, আমি কি বললাম, দূরত্ব থেকে আমি যদি এখানে আর ধরি তো আর যদি এখানে ডি থাকি তাহলে এখানে G m1m2/d², যা কিছু হতে পারে। এরপরে নতুন যে ভরটা, নতুন ভরটাকে প্রথম ভরটাকে অপরিবর্তিত রেখেছে, মানে M1 এর ভ্যালু হচ্ছে M1ই রয়েছিল। ঠিক আছে, কিন্তু দ্বিতীয় যে ভরটা, সেই ভরটাকে মানে M2 সেটাকে কি করা হয়েছে, 3 গুণ করে দেওয়া হয়েছিল। মানে কত হচ্ছে, 3M2 করা হয়েছিল। কত করা হয়েছে, 3 গুণ, মানে হচ্ছে 3M2 করা হয়েছে।
এর ফলে তারপরে কি হচ্ছে, দূরত্বটা 8 ড্যাশ যেটা ধরেছে এখানে, সেই 8 ড্যাশটা কত গুণ, কোশ্চেনে কত বলে গুণ বলা ছিল যে 5 গুণ করেছে, মানে 5 বার করা হয়েছে। তাহলে এখানে নতুন বল যে এফ ড্যাশ যে মানটা, প্রথমে মানটা ছিল কি, প্রথমে মানটা ছিল যে এটা, যে জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার, এখানে ইকুয়েশনে মানটা বসালাম, মানটা যখন পুট করলাম তখন তার ভ্যালু কত চলে আসছে, ভ্যালু চলে আসছে 3/5। কত চলে আসছে দেখো, ভ্যালু আসছে 3/25 জি এম ওয়ান এম টু বাই জি এম ওয়ান এম টু আর স্কোয়ার। এই যে এটা 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 কার মান ছিল, এটা তো প্রথমে এফ এর মান ছিল। তার মানে দ্বিতীয় যে ভরটা পেলাম প্রথমের সাপেক্ষে কত গুণ হয়ে গেল, 3/25 গুণ। বললো কি বললাম, বোঝা গেছে? দ্বিতীয় যে অভিকর্ষ ত্বরণের মানটা পেলাম, এফ এর যে মানটা পেলাম, মানে অভিকর্ষ বলে মহাকর্ষ বলে যে মানটা পেলাম, সেটা কি বললাম, প্রথম যে মানটা পেয়েছিলাম এফ এর, তার কত গুণ হয়ে গেল, প্রথম হচ্ছে 3/25 গুণ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। বলছে আকর্ষণ অপেক্ষা বিকর্ষণই তড়িৎগ্রস্ততার নিশ্চয়তা প্রমাণ, তার ব্যাখ্যা দিতে বলেছে। এক্ষেত্রে আবেশের ঘটনা ঘটে থাকে, কি হচ্ছে, একটা আহিত বস্তুর সামনে, সরি, একটা নিঃসরিত বস্তুর সামনে একটা আহিত বস্তুকে যদি নিয়ে যাওয়া হয়, সেই বস্তুটা কি হচ্ছে, মানে আহিত হয়ে যায়। এই ক্ষেত্রে দেখো কি বলেছে, একটি আহিত বস্তুকে একটা অনাহিত বস্তুকে আকর্ষণ করতে পারে। কি বললাম, যদি ধরো এখানে দুটো একটা চার্জ ছিল, এটা নিস্তরিত বস্তু, তার মানে এর মধ্যে প্লাস মাইনাস চার্জ দুটোই বর্তমান। ঠিক আছে, এর সামনে একটা আহিত একটা বস্তুকে নিয়ে এসেছি, যদি নিয়ে আসি তাহলে এগুলো কি হচ্ছে, চার্জগুলো দু প্রান্তে সমাবেশ ঘটবে, তাই তো? এই ঘটনাটা ছিল আমাদের আবেশ। তাহলে এইরকম ভাবে আমি যদি আহিত বস্তুকে একটা সামনে নিয়ে চলে, এদিকে মাইনাস এদিকে প্লাস ঘটে থাকবে, তাহলে এই বস্তুটা কি আকর্ষণ ঘটবে। ফলে এরপর কিন্তু দুটি বস্তুর মধ্যে যখন বিকর্ষণ ঘটবে, যখন উভয়ই হচ্ছে সমধার, মানে সম আধানে কি বলে, আহিত হবে। কখন বিকর্ষণ ঘটবে, যখন তারা পরস্পর সম আধানে কি হচ্ছে, আহিত হবে। তখন আকর্ষণ থেকে দেখে বোঝা, যখন ওই আকর্ষণ থেকে বোঝা যাবে যে কি হচ্ছে, বস্তুটা দুটি হচ্ছে আহিত হয়েছে। কিন্তু বিকর্ষণের ক্ষেত্রে নিশ্চিতভাবে বলা যাবে যে দুটি বস্তুই হচ্ছে আহিত। যদি বিকর্ষণ ঘটে তখন আমরা নিশ্চিতভাবেই বলতে পারবো যে দুটি বস্তুই হচ্ছে আহিত হয়ে গেছে। তাহলে কোনো একটা যেখানে নিস্তড়িত এনেছিলাম সেই বস্তুটা আর নিস্তড়িত নয়, এখন কি হয়ে গেছে, আহিত হয়ে গেছে। মানে বোঝা গেছে আশা করি। এই ছিল আমাদের ফার্স্ট স্কুলটার ফিজিক্যাল সায়েন্স পার্টটা সলিউশন। এরপর আমরা নিয়ে চলে আসবো দ্বিতীয় নম্বর স্কুলটা সলিউশন। ঠিক আছে, তো অবভিয়াসলি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো সবার মধ্যে একটু শেয়ার করে দেবো, অবশ্যই লাইক করে যাও। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।